ওয়েলকাম টু বাংলা হেডলাইন্স। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কড়া সমালোচনা করলেন এবং তার সরকারকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। এক ভিডিও বার্তায় সাদ্দাম হোসেন ইউনূস সরকারের কড়া সমালোচনা এবং তাদেরকে বিভিন্ন রকমের হুমকি দামকি দেওয়া হয়। ভিডিওটি আপনারা দেখুন। জবরদখল করে রাষ্ট্র ব্যবস্থা দখল করা, সেই বাস্তবতার আলোকে গণতন্ত্রের বিলুপ্তি, সাংবিধানিক ধারাবাহিকতার বিলুপ্তি এবং সেটির প্রেক্ষিতে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গৃহীত কর্মসূচি এবং আরো অনেক নানা প্রশ্ন রয়েছে, উদ্বেগ রয়েছে, সংশয় রয়েছে শিক্ষার্থীদের, সে বিষয়গুলো তুলে ধরার জন্যই আমি এই কথাগুলো বলছি। এবং আজকে খোলা মনেই আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে চাই। শিক্ষার্থীদের যে অব্যক্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলোর জবাব নিয়ে আসতে চাই এবং এই প্ল্যাটফর্মটি থেকে আমি সংশ্লিষ্ট সকল বিষয় নিয়ে, সমসাময়িক বিষয় হোক, শিক্ষার্থীদের অধিকারের ইস্যু হোক, বাংলাদেশের কোনো প্রাসঙ্গিক আলাপ আলোচিত বিষয় হোক, প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা আমাদের কথাগুলো এই প্ল্যাটফর্ম থেকে বলার চেষ্টা করব। শুরুতেই যেটি বলা সেটা হচ্ছে যে আমাদের এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে আমাদের ভূমিকা, বাংলাদেশ ছাত্রলীগের ভূমিকা, এটি সাধারণ শিক্ষার্থীদের কাছে আমরা অনেকবারই নিয়ে আসার চেষ্টা করেছি। আমাদের গৃহীত কর্মসূচি শিক্ষার্থীরা জানে। এর বাইরেও এই 5 আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে শিক্ষার্থীদের কাছে বাংলাদেশ ছাত্রলীগের কোটা সংস্কার আন্দোলনের ভূমিকা কিন্তু আমরা বলার চেষ্টা করছি। আজকেও সেই প্রেক্ষিত দিয়েই শুরু করব। আপনারা জানেন যে 2018 সালে শেখ হাসিনা সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে একটি ছাত্র আন্দোলন এবং সেই ছাত্র আন্দোলনের একটি গণতান্ত্রিক সরকারের দায়িত্ব হচ্ছে শিক্ষার্থীদের যে প্রত্যাশাগুলো রয়েছে, দাবি দাওয়াগুলো রয়েছে, যৌক্তিক দাবি দাওয়াগুলো হয়েছিল, সেই আন্দোলনের প্রেক্ষিতেই কিন্তু সরকার কোটা বিষয়ে একটি প্রজ্ঞাপন দিয়েছিল এবং সেটা আমরা জানি যে গণতন্ত্র, সংবিধান, নির্বাহী তাদের অনেক বিশ্লেষণ সক্ষমতা রয়েছে এবং নতুন করে যখন এই ইস্যুটি আসলো, হাইকোর্টের যখন এটিকে রিট ইস্যু করা হলো, একটি আইনি বিষয় এবং সেই আইনি বিষয়ের প্রেক্ষিতে এটি নতুন করে আবার গণপরিষদেও আলাপ আলোচনা আসলো, আইনি পরিষদে আলাপ আলোচনা আসলো এবং রাষ্ট্রীয়ভাবেও এটি গুরুত্বপূর্ণ জায়গায় আসলো এই বিষয়টি সমাধানের প্রক্রিয়া নিয়ে। 5ই জুন 2018 সালে সরকার ঘোষিত যে প্রজ্ঞাপন ছিল সেই প্রজ্ঞাপনকে বাতিল করা হয় 2024 সালের 5ই জুন, যেটি এক ধরনের, আমরা যদি বলি, এক ধরনের বিচারিক অতি সক্রিয়তা আমরা বলবো, কারণ এটি সরকারের একটি পলিসি লেভেলের সিদ্ধান্ত ছিল 2018 সালের সিদ্ধান্তটি। তো সরকারের পলিসি লেভেলের আলাপ আলোচনায় বিচার বিভাগের কতটুকু কি ধরনের নির্দেশনা দেওয়া উচিত, কতটুকু কিভাবে বলা উচিত, সেটি নিয়ে কিন্তু এটি আইনগতভাবেই কিছু প্রশ্ন রয়েছে। তারপরেও এই 5 জুন 2024 যখন এই রায়টি আসলো, স্বাভাবিকভাবেই এটি কিন্তু শিক্ষার্থীদের জন্য স্বস্তির কোনো কারণ হয়নি এবং এর প্রেক্ষিতেই আবার কোটা ইস্যু নিয়ে শিক্ষার্থীদের মধ্যে স্বাভাবিকভাবেই এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছিল, সংশয় তৈরি হয়েছিল, যেটি আবার কিভাবে আসছে, কিভাবে সমাধানের বিষয়টি তৈরি করা হচ্ছে, সেটি ছিল প্রশ্ন। এবং সরকারের দিক থেকে যে রেসপন্সটি করা হয়েছিল, শেখ হাসিনা সরকার এটির কিন্তু আইনগতভাবে, কারণ সরকারের সিদ্ধান্তই ছিল, সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধেই এই কোটা ইস্যুটি অ্যাড্রেস করা হয়েছে। তো সরকার কিন্তু আইনগতভাবে, স্বাভাবিকভাবেই যখন একটি বিষয় বিচারাধীন থাকে, সে বিষয়ে সরকার কিভাবে হস্তক্ষেপ করবে, কিভাবে এই বিষয়টি সমাধান করবে, সরকার অবশ্যই আইনগত যে নিয়ম কানুন রয়েছে, বিচার বিভাগের স্বাধীনতা রয়েছে, প্রকৃষ্ট যে পন্থাটি রয়েছে, সে আলোকেই সমাধানটি করার চেষ্টা করবে এবং সেই আলোকেই কিন্তু শেখ হাসিনা সরকার এটি অ্যাড্রেস করার চেষ্টা করেছে আদালতে, যেটা আমরা অনেকবার বলেছি। আবারও আমরা শিক্ষার্থীদের এটি মনে করিয়ে দিতে চাই, সবাইকে মনে করিয়ে, সিভিল সোসাইটি, আমাদের গণমাধ্যম, সবাইকে যেটি আমরা মনে করিয়ে দিতে চাই যে সরকারই সেটির জন্য আপিল করেছে, সরকার পক্ষের আইনজীবী কিন্তু সেটির জন্য ভূমিকা রাখার চেষ্টা করছে। তার মানে সরকার এখানে শুরু থেকেই প্রোঅ্যাক্টিভ ভূমিকা পালন করার চেষ্টা করেছে শেখ হাসিনা সরকার এবং এটির বিষয়ে একটি সমাধান যেন আসে, কারণ এটি তো এই বিষয়টি সরকার তৈরি করেনি, আদালতের মাধ্যমে এই ইস্যুটি এসেছে এবং সরকার এটি সমাধানের জন্য একটি গ্রহণযোগ্য উপায়ের দিকেই গেছে। এর প্রেক্ষিতে আপনারা জানেন যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো 1 জুলাই 2024 থেকে বিশ্ববিদ্যালয়গুলো স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালুর কথা। এর মধ্যে পেনশন স্কিমকে ঘিরে আমাদের শিক্ষকদের একটি চলমান আন্দোলনের কারণে যে কর্মবিরতি চলমান ছিল, অধিকাংশ বিশ্ববিদ্যালয় কিন্তু 1 জুলাই থেকে শিক্ষা কার্যক্রম, ক্লাস কার্যক্রম, পঠন পাঠন এগুলো
চালু হয়নি। তো স্বাভাবিকভাবেই বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু আগে থেকেই, শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু আগে থেকেই বন্ধ ছিল, এবং ঈদের পরে বিশ্ববিদ্যালয়গুলো চালু হলেও সেখানে কিন্তু শিক্ষা কার্যক্রম তখনও চালু হয়নি শিক্ষকদের কর্মবিরতির প্রেক্ষাপটে। এবং এই প্রেক্ষাপটেই নতুন করে আবার এই কোটা ইস্যুটির আবার এখানে এটিকে কেন্দ্র করে আন্দোলন সেটি সূচিত হয়। আমরা যেটি বলতে চাই সেটি হচ্ছে যে আমরা ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের ভূমিকা কি ছিল? ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের ভূমিকা হচ্ছে শিক্ষার্থীদের জন্য ভূমিকা রাখা, শিক্ষার্থীদের কথাগুলো তুলে ধরা, শিক্ষার্থীদের দাবি দেওয়ার যৌক্তিক সমস্যা নিরসনের জন্য একটি গ্রহণযোগ্য উপায় বের করা, এবং শিক্ষার্থীদের সমস্যা যেন পূরণ হয় সে ব্যাপারে ভূমিকা রাখা, রাজপথে ভূমিকা রাখা, পলিসি অ্যাডভোকেসি করা, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে সমাধান করা, এবং গ্রহণযোগ্য শান্তিপূর্ণ সবচেয়ে ভালো বিকল্পটি বেছে নেওয়া এবং সেটির প্রশ্নে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করা, সেটি হচ্ছে একটি ছাত্র সংগঠনের কাজ। তো এই কোটা ইস্যুটি যখন এসেছে, বাংলাদেশ ছাত্রলীগ এটিকে গ্রহণযোগ্য উপায়ে সমাধান করার জন্য চেষ্টা করেছে। আমরা প্রথম দিন থেকে বলেছি যে আমরা কোটা ইস্যুর একটি যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক, গ্রহণযোগ্য এবং টেকসই সমাধান চাই, যাতে করে এটির একটি স্থায়ী সমাধান তৈরি সম্ভব হয় এবং একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে আমাদের চাকরির যে বাস্তবতা রয়েছে, যেখানে সমতার প্রতিফলন ঘটবে, মেধার প্রতিফলন ঘটবে, যোগ্যতার প্রতিফলন ঘটবে, এটুকু সম্ভব, সেটি কিন্তু ইতিমধ্যে একটি সমাধান সম্ভব হয়েছিল। যে হ্যাপি এন্ডিংটি বাংলাদেশের ছাত্র রাজনীতির যে কোনো ইস্যু ভিত্তিক আন্দোলন, সেটি শিক্ষার্থীদের সেমিস্টার ফি কমানো হোক, শিক্ষার্থীদের কর্মসংস্থানের নিশ্চয়তা হোক, শিক্ষার্থীদের প্রযুক্তি ব্যবহারের অ্যাক্সেসিবিলিটি নিশ্চিত করা হোক, দক্ষ মানব সম্পদ তৈরি করার জন্য প্রায়োগিক সুবিধা বৃদ্ধির বিষয়টি হোক, শিক্ষা বাজেট বৃদ্ধি করা হোক, ছাত্র সংসদ নির্বাচন চালু করা হোক, প্রত্যেকটি যে ইস্যু ভিত্তিক ছাত্র আন্দোলন হয়েছে সেটি একটি হ্যাপি এন্ডিং যে আমরা চাই যে একটি নিষ্পত্তি, একটি সমাধান, সেটি কিন্তু 11 জুলাই সমাধান হয়েছিল। আজকে যখন আমরা এই পেছনের দিকে, ঘটনার দিকে ফিরে তাকাই, বাংলাদেশের ছাত্র আন্দোলনের একজন কর্মী হিসেবে এটুকু আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি, এবং শিক্ষার্থীদের সঙ্গে এই অংশটুকু বিশেষভাবে আমি শেয়ার করতে চাই যে 2024 সালের 11 জুলাইয়ের পর থেকেই সবাই যদি দায়িত্বশীল আচরণ করত এবং যে সমাধান ইতিমধ্যেই হয়েছে সেই সমাধানের ব্যাপারে সবাই যদি দায়িত্বশীল ভূমিকা পালন করত, তাহলে আজকে পরবর্তীতে যে সহিংসতার ঘটনা ঘটানো হয়েছে এবং কোটা ইস্যুকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে, শিক্ষার্থীদের লাশের উপর ভর করে পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করার যে রাজনৈতিক ষড়যন্ত্র পরবর্তীতে মঞ্চস্থ করা হয়েছে, এবং সবচেয়ে বড় কথা আরো সরাসরি যদি আমরা বলি, আরো খোলা মনে যদি বলি, আজকে যে শিক্ষার্থীরা আজকে মৃত্যুর শিকার হয়েছেন, যে শিক্ষার্থীরা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, সমাজের বিভিন্ন মানুষ যারা এই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যারা জবরদখল ক্ষমতায় এসেছে তাদের হাত ধরে, একটি হত্যাকাণ্ডের একটি মৃত্যুর ঘটনা না ঘটিয়েই এই কোটা ইস্যুটির সমাধান সম্ভব হয়েছিল। বাস্তব অর্থে পরবর্তীতে যত ধরনের এই কোটা ইস্যুকে কেন্দ্র করে সহিংসতা, কৃত্রিমভাবে আন্দোলনের আবহ তৈরি করা এবং সেটির দায় সরকারের উপর চাপিয়ে দেওয়ার যে ঘটনাগুলো আমরা পরবর্তীতে আমরা দেখেছি, এবং মানুষের মৃত্যু, আজকে এই মানুষের মৃত্যুর উপর ভর করেই তো এই তাদের যে সরকার পরিবর্তনের জন্য যে তাদের যে মূল নকশাটি ছিল, যেটি বাস্তবায়ন করা হয়েছে, একটি মৃত্যুও হয়তো হতো না বাংলাদেশে, এবং কোটা সমস্যার সমাধানটি হয়তো 11 জুলাইয়ের যে সমাধানকৃত পথ, 11 জুলাই যে দেখানো পথ, সেটির মাধ্যমে যেত আজকে অসংখ্য মায়ের যে আজকে যে মায়ের কোল খালি হয়েছে, অনেক শিক্ষার্থী, শিশু, নারী যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই জবরদখলকারী অবশক্তির হাতে, আজকে প্রত্যেকটি মৃত্যুই তো বেদনার, প্রত্যেকটি মৃত্যু, প্রত্যেকটি সহিংসতার ঘটনা, প্রত্যেকটি আজকে যারা আহত হয়েছে তাদের বেদনা, আজকে কোনো কিছুই বাংলাদেশে ঘটতো না যদি আজকে এই কোটা ইস্যু কে কেন্দ্র করে যে আন্দোলন, সেই আন্দোলন যদি এটির মধ্যে সীমাবদ্ধ থাকতো। 11 জুলাই থেকে বাংলাদেশে কোনো কোটা কার্যকর ছিল না, এবং 11 জুলাই আন্দোলনের একটি ইতিবাচক নিষ্পত্তি সম্ভব ছিল, 11 জুলাই আন্দোলনের একটি হ্যাপি এন্ডিং সম্ভব ছিল, এবং তাহলে একটি মৃত্যুর ঘটনাও ঘটতো না। তো পরবর্তীতে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, আমি এই বিষয়টি জোরের সঙ্গে এই কারণেই বলা যে 11 জুলাই পরবর্তী যে ঘটনা প্রবাহ তৈরি করা হয়েছে, এবং সেটির মাধ্যমে আমরা বলেছিলাম যে কোটা সংস্কার সমাধান হয়েছে, তাহলে এই আন্দোলনকে
প্রলম্বিত করা হচ্ছে কেন, দীর্ঘায়িত করা হচ্ছে কেন, কিংবা এটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে কেন? আজকে দেখুন, যারা যখন এই হাইকোর্টের রায়ও হাইকোর্ট যখন স্টে অর্ডার দিল, তখনও তারা বলছিল যে সরকারের প্রজ্ঞাপন, আমাদের পার্লামেন্টে বিশেষ আইন প্রণয়ন করা। আজকে তো জবরদখলকারী অপশক্তি ক্ষমতায় বসেছে, তা অবৈধভাবে, অসাংবিধানিকভাবে তারা ক্ষমতা দখল করে রয়েছে, কিন্তু কোনো ঘোষিত কর্মসূচি সেদিন ছিল না। একেবারে ভোরবেলা অকস্মাৎভাবে তারা প্রবাহিত করা যে মূল লক্ষ্যটি ছিল, সেই মূল লক্ষ্যে কিন্তু তারা এগিয়ে গেছে। এবং সেটি জসিমউদ্দিন হল হোক, সেটি বঙ্গবন্ধু হল হোক, মুক্তিযোদ্ধা হল হোক, প্রত্যেকটি হলে কিন্তু তারা এক ধরনের সিন ক্রিয়েট করার চেষ্টা করেছে। ইট পাটকেল লাঠিসোঁটা নিক্ষেপ করেছে, হল গিয়ে অতিথি কক্ষ তারা ভাঙচুর করেছে, এবং পরবর্তীতে বিজয় একাত্তর হলে গিয়ে তারা তাদের যে চূড়ান্ত মুহূর্ত, যে টার্নিং পয়েন্টটি তৈরি করা প্রয়োজন ছিল, সেটি তারা করে। সেখানে যখন ছাত্রলীগের কর্মীরা অনেকেই ছিল, সাধারণ শিক্ষার্থীরা অনেকেই ছিল, অস্ত্র লুট করা হয়েছে। এটির পেছনে কিন্তু মূল লক্ষ্যটি ছিল এক ধরনের এই পরিবেশ পরিস্থিতি তৈরি করে, জবরদখল করে, পেছনে সাহসিকতা, প্রতিবাদ এবং প্রতিরোধের যে ইস্পাত শেখ হাসিনা সরকার এই বাংলাদেশের দায়িত্বে আসীন হওয়ার পরে বাংলাদেশে বিশেষ করে সরকারি চাকরি, আমরা অসংখ্যবার বলেছি যে আমাদের বিশেষ করে পিএসসির অধীনে যে পরীক্ষাগুলো ছিল, সেটি ছিল ফিফা বিশ্বকাপের মতো, কখনো 4 বছর পর পর এই বিশেষ পরীক্ষাগুলো আসতো, এবং সেটি হয়তো নিয়মিত হতো না। বিভিন্ন ছাত্র সংগঠনের দলীয় ক্যাডারদের এই চাকরি এক ধরনের লেজিটিমেসি প্রদান করা হচ্ছে, আর বাংলাদেশের জন্মের সঙ্গে সম্পৃক্ত ছাত্র সংগঠনকে নিষেধাজ্ঞার আওতায় আসার মতো আজকে ঘটনা কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজের কাছে উন্মোচিত হচ্ছে। আজকে সংবাদপত্রের স্বাধীনতা, মত প্রকাশ করার স্বাধীনতা, সংগঠিত হওয়ার স্বাধীনতা, সমাবেশ করার স্বাধীনতা, বিভিন্ন যে মৌলিক মানবাধিকার গুলো রয়েছে, সবকিছুকেই কিন্তু আজকে এই কুক্ষিগত করার চেষ্টা করা হচ্ছে। সব মিলিয়ে বাংলাদেশের আজকে যে মৌলিক গলতটি রয়েছে, সেটা হচ্ছে যে আমাদের গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে পর্যুদস্ত করা হয়েছে। অনির্বাচিত শাসকেরা বাংলাদেশের ক্ষমতা আজকে কুক্ষিগত করেছে, এবং যারা মুক্তিযুদ্ধের যে আমাদের যে অর্জন রয়েছে, সেই অর্জনকে ধূলিসাৎ করে দিয়ে এক ধরনের ভিন্ন ধরনের এক রাজনৈতিক বাতাবরণ তৈরি করার অপচেষ্টা বাংলাদেশের মানুষের কাছে কিন্তু ইতিমধ্যেই দৃশ্যমান হয়েছে। সে কারণে আজকে বাংলাদেশের ছাত্র সমাজের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আমাদের এই গণতন্ত্রের দাবিতে, মুক্তিযুদ্ধের অঙ্গীকার প্রতিষ্ঠা করার দাবিতে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নে সোনার বাংলা বিনির্মাণ যে সংগ্রাম আমাদের চলমান রয়েছে, সেই সংগ্রামকে আরো ঐক্যবদ্ধ করার স্বার্থে বাংলাদেশের ছাত্র সমাজ যেন নতুন করে ঐক্যবদ্ধ হয়। তাদের মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে, সেই প্রশ্নগুলো নিয়ে যদি তারা উন্মুক্তভাবে আলাপ আলোচনা করে, এবং সেটির মাধ্যমে আগামী দিনে এই একটি গ্রহণযোগ্য সমাধানের পথ, যেই সমাধানের মাধ্যমে আমরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা নিশ্চিত করতে পারবো, যেই সমাধানের মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাংলাদেশে আমরা বাস্তবায়ন করতে পারবো, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নে সোনার বাংলা আমরা বিনির্মাণ করতে পারবো, সে ব্যাপারে বাংলাদেশের ছাত্র সমাজকে আমরা সচেতন হওয়ার জন্য আহ্বান জানাই। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে রিসেট বাটন নয়, রিস্টোর ডেমোক্রেসি, আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকারকে আমাদের সংস্কৃতিতে, আমাদের চেতনায়, আমাদের মননে আমরা যেন সেই স্পিরিটটিকে ধারণ করতে পারি। বাংলাদেশের ছাত্র সমাজের প্রতি আজকে আমাদের সেই আহ্বানটি আমাদের থাকবে। এবং বাংলাদেশ ছাত্রলীগ আবারও শিক্ষার্থীদের সঙ্গে আমরা যে বিষয়টি শেয়ার করতে চাই, আজকে এই শিক্ষার্থীদের প্রত্যাশার আলোকে আগামী দিনের জন্য আমরা আমাদের কর্মপন্থা নির্ধারণ করতে পারি। বাংলাদেশ ছাত্রলীগ সেই লক্ষ্যে ভূমিকা পালন করার চেষ্টা করবে।